এখন আমরা জানবো স্কোপ অফ এডুকেশন, মানে এডুকেশনের পরিধি কি, মানে এডুকেশনের মধ্যে কি কি জিনিস পড়ে, মানে এডুকেশনের আওতার মধ্যে কোন কোন বিষয়গুলো অন্তর্ভুক্ত। আমরা আগে জেনেছি যে এডুকেশনের কনসেপ্ট অফ এডুকেশন জানার ক্ষেত্রে যে ন্যারো কনসেপ্ট আর ব্রডার কনসেপ্ট। ন্যারো কনসেপ্টের মধ্যে কি শুধু ইন্টালেকচুয়াল ডেভেলপমেন্ট হয়, আর ব্রডার কনসেপ্টে কি হচ্ছে সামগ্রিক ডেভেলপমেন্ট হয়। সামগ্রিক অর্থে যে বিকাশটা হচ্ছে তার জন্য কি শিক্ষার অনেক গুলো ডিসিপ্লিন বা জ্ঞানের ক্ষেত্রকে এডুকেশনের মধ্যে ইনক্লুড করতে হয়েছে। সেই সব মানে যে সমস্ত যে বিষয়গুলোর কথা বলছি সেইগুলো সম্বন্ধে এখন আমরা জানবো যে কোন কোন বিষয়গুলো এডুকেশন তার নিজের সুবিধার জন্য তার নিজের মধ্যে ইনক্লুড করেছে। দেখো প্রথমেই দেওয়া আছে যে ফিলোসফি। ফিলোসফি কথার মানে বাংলা অর্থ কি? দর্শন। দর্শন মানে হচ্ছে দেখা। মানে আমরা কিভাবে এডুকেশন সিস্টেমটাকে দেখছি তার উপর বেস করেই কিন্তু আমাদের কি হবে লক্ষ্য এবং উদ্দেশ্যটা কিন্তু ডিসাইড হবে। যেমন কিভাবে দেখছি এই কথাটা যদি আরেকটু ভালো করে বলি, যেমন ধরো মানে দৃষ্টিভঙ্গির মধ্যে আবার বিভিন্ন ধরনের হয়। যেমন ওয়েস্টার্ন কালচার, যদি আমেরিকার কথা বলি, শুধু ওয়েস্টার্ন কালচার বলে শুধুমাত্র আমেরিকা মানে ওয়েস্টার্ন কালচার এরকম বলছি না, যে আমেরিকার ক্ষেত্রে তাদের দৃষ্টিভঙ্গি সাধারণত হয় যে প্রয়োগবাদী দৃষ্টিভঙ্গি, বা যেটা তোমরা জানো যে প্রাগম্যাটিজম। আর ভারতের ক্ষেত্রে আইডিয়ালিজমে বিশ্বাসী, যার ফলে এই আলাদা আলাদা দৃষ্টিভঙ্গির জন্য কি হচ্ছে শিক্ষার যে কন্টেন্টটা হবে সেটাও কিন্তু আলাদা আলাদা হয়। আর এটা কি করে দেয়, ডিটারমাইন করে দেয় যে এডুকেশনের ডিরেকশনটা কোন দিকে হবে, মানে আমি কোন দিকে যাব, মানে আমার শিক্ষার লক্ষ্য কি হবে। প্রয়োগবাদীরা যেমন মনে করে যে শুধুমাত্র জীবনে ইউটিলিটি বা উপযোগিতা কি আছে সেই জিনিসটাই হচ্ছে আসল উদ্দেশ্য। আর আমাদের ভারতীয়রা কি ভাবে যে সত্যম শিবম সুন্দরম, মানে সব জায়গাতেই সত্যি সুন্দর হিসাবে প্রযোজ্য, বা সব থেকে জীবনের আলটিমেট এম কি যে সুন্দর, বা বলতে পারো যে জীবনের আনন্দকে উপলব্ধি করাকেই জীবন বা আত্মার উপলব্ধি করাকেই কি হচ্ছে শিক্ষার একমাত্র উদ্দেশ্য বলছে। তাহলে এই যে আলাদা আলাদা দৃষ্টিভঙ্গি, আর আলাদা আলাদা দৃষ্টিভঙ্গি মানেই লক্ষ্য কি হচ্ছে ডিফারেন্ট হয়ে যাচ্ছে। আর এই ডিফারেন্ট লক্ষ্যের জন্য কি হচ্ছে তাদের ডিরেকশনও ডিফারেন্ট হয়ে যাচ্ছে। তাই বলছে যে ফিলোসফিক্যাল দৃষ্টিভঙ্গি কি করেছে যে এডুকেশন কি হবে সেটা ডিরেক্ট করে দিচ্ছে বা ডাইরেকশন দিয়ে দিচ্ছে। আর একটা কি বলছে যে অ্যামাউন্ট অফ এডুকেশন, কতটা এডুকেশন দেওয়া হবে সেইটাও কিন্তু ডিসাইড করছে কি ফিলোসফি। কারণ এইমাত্র বললাম যে আমেরিকার ক্ষেত্রে কি প্রাগম্যাটিজম ফলো করা হয়, সেক্ষেত্রে তাদের কোন কোন জিনিসগুলোতে তাদের উপযোগিতা বা ইউটিলিটিটা তাদের কতটা বেশি, সেই সমস্ত বিষয়গুলো কিন্তু তাদের এই এডুকেশনের মধ্যে পড়ছে। আবার ভারতীয় দর্শনে যে আত্মার উপলব্ধিকে যখন বেস করা হচ্ছে তখন কিন্তু কোন কোন কন্টেন্ট গুলো পড়ালে সেই সমস্ত লক্ষ্যে পৌঁছানো যাবে সেই ব্যাপারগুলো কিন্তু এই ফিলোসফি ডিসাইড করে দিচ্ছে। আবার যদি তুমি ধরো যে মার্কসিস্ট ফিলোসফি যদি ধরি, সেখানে কিন্তু হচ্ছে কি মেহনতি বা শ্রমজীবী মানুষদের যে তাদের যে দৃষ্টিভঙ্গি সেই অনুযায়ী কিন্তু তাদের শিক্ষাটা দেওয়া হচ্ছে। আবার তাদের মানে শিক্ষার কন্টেন্টটাও কিন্তু এই সমস্ত ভাববাদী, প্রয়োগবাদী বা তুমি বলো প্রকৃতিবাদী, এদের থেকে কিন্তু ডিফারেন্ট হয়ে যাচ্ছে। বোঝা গেল? তার মানে এই যে ফিলোসফি বিভিন্নভাবে যে শিক্ষাকে কি করছে মানে প্রভাবিত করছে। তাই অনেক সময় বলা হয় যে ফিলোসফি হচ্ছে শিক্ষার হচ্ছে দৃষ্টি, আর শিক্ষা হচ্ছে ফিলোসফির একটা মানে প্রায়োগিক ক্ষেত্র, মানে অ্যাপ্লাইড দিক। মানে ফিলোসফি যা বলে দেবে শিক্ষা সেই পথেই চলবে। তাই শিক্ষার ক্ষেত্রে ফিলোসফিকে ইনক্লুড করা হয়েছে, আর নাম দেওয়া হয়েছে নতুন তার একটা ক্ষেত্র যার নাম হচ্ছে এডুকেশনাল ফিলোসফি। এবার দেখো সোশিওলজিকেও কিন্তু শিক্ষার ক্ষেত্রে নিয়ে আসা হয়েছে। কেন নিয়ে আসা হয়েছে? কারণ সোসাইটি যা যা শিশুর মধ্যে চায় যে কোন কোন সামাজিক গুণগুলো শিশুর মধ্যে গড়ে উঠবে, তার বেসিসেই কিন্তু আমাদের শিক্ষার কন্টেন্ট বা বলো বা শিক্ষার পুরো ব্যবস্থাটাই গড়ে ওঠে। তাই বলছে যে পুরো সোসাইটির ইম্প্যাক্ট ইন্ডিভিজুয়ালের উপর কতটা সেটা কিন্তু ডিসাইড করার জন্য কিন্তু সোশিওলজিকে এডুকেশনের ক্ষেত্রে নিয়ে আসা হয়েছে। তাছাড়া কি কোনো একটা কালচার, পার্টিকুলার কালচার স্টুডেন্টের উপর কতটা ইম্প্যাক্ট করছে সেটাও কিন্তু একজন টিচারের যেমন জানা উচিত, তেমনই জানা উচিত যে যারা কিনা প্ল্যানিং করছে তাদেরও কিন্তু জানা উচিত যে কোন জায়গাটায় আমি এই এডুকেশনটা দিচ্ছি। তার মানে কি সেই কালচারাল ইম্প্যাক্ট কতটা স্টুডেন্টদের উপর আছে সেগুলো কিন্তু মাথায় রাখতে হয়। যার ফলে সোশিওলজিকে কিন্তু এডুকেশনের ক্ষেত্রে নিয়ে আসা হয়েছে। তারপরে বলছে যে কিভাবে একটা চাইল্ডকে সোশ্যালাইজ প্রসেসগুলো তার মধ্যে আসতে পারে, মানে তাকে কি করে সামাজিকীকরণ করা যায়, মানে হচ্ছে তাদের মধ্যে সহানুভূতি, সহমর্মিতা, এই সমস্ত গুণগুলো কিভাবে
কিভাবে আসবে এইগুলো জানার জন্য কিন্তু একজন এডুকেশনের টিচারকে এই সোশিওলজির জ্ঞানটা তার থাকতে হয়। কিংবা একজন চাইল্ডকে কিভাবে সিটিজেনশিপ মানে ভালো একজন নাগরিকে তৈরি করতে পারবে সেই জিনিসগুলো জানার জন্যও কিন্তু সোশিওলজির দরকার হয়। এই জন্যই কিন্তু এডুকেশনের মধ্যে সোশিওলজিকে নিয়ে আসা হয়েছে এবং নতুন একটা মানে জ্ঞানের ক্ষেত্র তৈরি করা হয়েছে এডুকেশনের মধ্যে, যেটা কিনা এডুকেশনাল সোশিওলজি। তারপর দেখো সাইকোলজি। সাইকোলজি মানে মনোবিজ্ঞান। মানে একটা যে শিশুরকে আমরা শিক্ষা দিচ্ছি সেই শিশুর যে ফিজিক্যাল, মেন্টাল বা সোশ্যাল এই যে তার যে ডেভেলপমেন্টাল স্টেজ, কোন বয়সে তার কিরকম ফিজিক্যাল ডেভেলপমেন্ট হচ্ছে, কিরকম সোশ্যাল ডেভেলপমেন্ট হচ্ছে, কিভাবে তার মেন্টাল ডেভেলপমেন্ট গুলো চলছে, এই সমস্ত বিষয়গুলো কিন্তু জানা খুবই প্রয়োজন। তা না হলে কোনো একটা বাচ্চাকে যাদের ধরো যোগ বিয়োগের জ্ঞান হয়নি তাকে যদি এখন আমি সরল অঙ্ক করাই সে তো সেটা বুঝবে না। এই সমস্ত জিনিসগুলো বুঝতে গেলে আমাদের কি মনোবিজ্ঞানের জ্ঞানটা কিন্তু দরকার। কিংবা লার্নিং থিওরিজ গুলো মানে শিখন যে প্রক্রিয়াগুলো কিভাবে চালালে একটা স্টুডেন্টের মধ্যে সেই শিক্ষাগুলো দেওয়া যেতে পারে, কিংবা টিচিং লার্নিং এনভায়রনমেন্ট কেমন হলে শিক্ষার্থী বুঝবে, কিংবা শিক্ষার্থীর কি মানে যে সমস্ত মেন্টাল ক্যারেক্টারিস্টিক্স গুলো যেমন ধরো অ্যাটেনশন হতে পারে, তার ইন্টেলিজেন্স লেভেল কতটা, তার অ্যাটিটিউড কিরকম, তার ইন্টারেস্ট কোন বিষয়ের উপর আছে, এইগুলো কিন্তু জানার জন্য আমাদের কি সাইকোলজির খুব দরকার হয়। আর তারপরে কি কোনো একটা স্টুডেন্ট তার কিভাবে তার পরিবেশের সঙ্গে সঙ্গতি বিধান করে চলে সেটাও কিন্তু জানা দরকার। তার মেমোরি লেভেল কিরকম, তার প্রত্যেকটা স্টুডেন্ট যে আলাদা আলাদা মানে ইন্ডিভিজুয়াল ডিফারেন্স কিরকম সেই জিনিসগুলো জানার জন্য কিন্তু মানে আমাদের সোশিওলজির জ্ঞানের প্রয়োজন। এই জন্য এডুকেশনের মধ্যে সোশিওলজিও ইনক্লুডেড এবং নতুন একটা জ্ঞানের ক্ষেত্র এডুকেশনের মধ্যেই তৈরি হয়েছে যেটার নাম হচ্ছে এডুকেশনাল সাইকোলজি। এবার দেখবো যে টেকনোলজি। টেকনোলজির গুরুত্বটা কি? টেকনোলজির গুরুত্ব হচ্ছে যে টেকনোলজি কথার মানেই হচ্ছে আমরা অল্প প্রয়াসে বেশি জিনিস লাভ করব। মানে অল্প কিছু দান করব, মানে অল্প যদি আমরা টাইম খরচ করি, অল্প যদি এনার্জি খরচ করি, অল্প যদি রিসোর্স খরচ করি, তার বদলে আমরা অনেকটা কিছু পাবো, সেটাকেই বলা হচ্ছে টেকনোলজি। যেমন তোমরা দেখো যদি আমরা টিউবওয়েলের কথা বলি সেক্ষেত্রে আমরা কি হ্যান্ডেলে চাপ দেওয়ার সময় কি হচ্ছে অল্প প্রচেষ্টা করছি কিন্তু অনেকটা জল সেটা বেরিয়ে আসছে। এই যে অল্প প্রচেষ্টার মাধ্যমে অনেকটা কিছু করে ফেলা এটাকেই বলে টেকনোলজি। আর এই টেকনোলজির খুব গুরুত্ব শিক্ষার ক্ষেত্রে কিন্তু খুবই লাগছে। যেমন ধরো আজকালকার দিনে দেখতে পাচ্ছ যে তোমরা যে ইন্টারনেটের থ্রুতে আমরা পড়াশোনা করতে পারছি, তার ফলে কি অল্প একটু প্রয়াসে অনেকের কাছে পৌঁছে যাওয়া যাচ্ছে। তার মানে কি টাইম, এনার্জি এবং রিসোর্স কম হলেও আমরা চলে যেতে পারছি। শুধু টেকনোলজি যে আজকে ইন্টারনেটের জন্য হয়েছে এমন কিছু না। আমরা যদি প্রাচীন যুগে চলে যাই সেক্ষেত্রেও কিন্তু দেখা যাবে যে কিছু মনের ভাব বোঝানোর জন্য মুখের ভাষায় না বলে অনেক সময় এঁকে দেওয়া হচ্ছে, কোনো সময় লিখে দেওয়া হচ্ছে, কোনো সময় পাথরের গায়ে লেখা হচ্ছে। এই যে বিভিন্নভাবে টেকনোলজি বা কৌশল ইউজ করা হচ্ছে এই জিনিসগুলো কিন্তু চলে আসছে। এছাড়া কি যে কোনো টিচিং লার্নিং ম্যাটেরিয়ালকে ভালো করে বোঝানোর জন্য সেক্ষেত্রেও কিন্তু আরো ইন্টারেস্টিং ওয়েতে বোঝানোর জন্য টেকনোলজির জ্ঞানটা খুবই দরকার। এই জন্য এডুকেশনের ক্ষেত্রে টেকনোলজিও ইনক্লুডেড হয়েছে। এই পুরো জ্ঞানের বিষয়টার নাম হয়েছে এডুকেশনাল টেকনোলজি। দেখো অ্যাডমিনিস্ট্রেশন বিষয়টাও কিন্তু এডুকেশনের ক্ষেত্রে ইনক্লুডেড। কিরকম করে? যে অ্যাডমিনিস্ট্রেশন বা প্রশাসনটা কিভাবে চলবে, কিরকম প্রশাসন, যে স্কুলের প্রশাসন হতে পারে কিংবা যদি পুরো প্রসেসে এডুকেশনাল প্রসেস কিভাবে চলবে সেই জন্য কিন্তু অ্যাডমিনিস্ট্রেশনের দরকার হয়। আর এই অ্যাডমিনিস্ট্রেশনের মধ্যে আবার আছে সুপারভিশন, মানে কিরকম ভাবে পলিসিগুলো কাজ করছে, কিভাবে টিচাররা কাজ করছে, এই সমস্ত উপর যে নজরদারি রাখার জন্য কিন্তু অ্যাডমিনিস্ট্রেশন এর জ্ঞান জানা জরুরি। কিংবা কোনো একটা স্কুলকে কিভাবে কন্ট্রোল করবো সেক্ষেত্রেও কিন্তু অ্যাডমিনিস্ট্রেশনের জ্ঞান থাকা জরুরি। কিংবা দেখা যাচ্ছে যে টিচিং স্টাফ কিংবা নন টিচিং স্টাফকে যদি অ্যাপয়েন্ট করতে যায় সেক্ষেত্রেও কিন্তু অ্যাডমিনিস্ট্রেশন জানা জরুরি। কিংবা যদি আরো যে পরিকল্পনাগুলো শিক্ষাক্ষেত্রে হয়েছে সেইগুলো যে রিফর্ম সেটার ক্ষেত্রেও কিন্তু এডুকেশনের ক্ষেত্রে আমার অ্যাডমিনিস্ট্রেশনের জ্ঞান দরকার। এই জন্য কি হচ্ছে নতুন একটা জ্ঞানের ক্ষেত্র তৈরি হচ্ছে যেটার নাম হচ্ছে এডুকেশনাল অ্যাডমিনিস্ট্রেশন। বোঝা গেল? এরপরে দেখো যে মেজারমেন্ট বা ইভ্যালুয়েশনও কিন্তু এডুকেশনের ক্ষেত্রে এসছে। মানে একটা শিশুকে আমি শিক্ষা দিচ্ছি, সে কতটা শিখলো সেইটা যাচাই করাও কিন্তু জরুরি। তার কারণ আমি যেটা লক্ষ্য নির্ধারণ করেছিলাম সেই লক্ষ্য কি স্টুডেন্ট ফুলফিল করতে পেরেছে, তার জন্য তাকে কি করছে মেজারমেন্ট করছি, মানে পরীক্ষা নিচ্ছি। ইভ্যালুয়েশন মানে কি যেখানে পরীক্ষাও থাকবে প্লাস মানে কারিকুলার কিংবা কো কারিকুলার অ্যাক্টিভিটি মানে যেগুলো আমাদের পাঠ্যক্রমে থাকবে সেগুলো, এছাড়াও যেগুলো পাঠ্যক্রম বহির্ভূত সেই সমস্ত কাজগুলোরও আমি কি করছি যখন মূল্য নির্ধারণ করছি তাকে বলা হচ্ছে
ইভ্যালুয়েশন। ফরমেটিভ ইভ্যালুয়েশন কি, যখন টিচার স্কুলের মধ্যে মানে ক্লাস শ্রেণীকক্ষের মধ্যে এই কাজটা করেন তখন তাকে বলা হচ্ছে ফরমেটিভ ইভ্যালুয়েশন। আর সামেটিভ কি, যখন সারা বছর বাদে বা কোনো একটা নির্দিষ্ট টার্ম বাদে একটা এক্সাম হচ্ছে তাকে বলা হচ্ছে সামেটিভ ইভ্যালুয়েশন। বা রিমেডিয়াল মেজার মানে কতটা শিখলো এবং আর কি শেখাতে হবে, এই বিষয়গুলো জানার জন্য কিন্তু মেজারমেন্ট বা ইভ্যালুয়েশনকে আমরা শিক্ষাক্ষেত্রে নিয়ে এসেছি। আর এটা হচ্ছে এই এডুকেশনের পরিধির অন্তর্ভুক্ত। এবার দেখো স্পেশাল এডুকেশন। স্পেশাল এডুকেশন কথা মানে কি, বিশেষ শিক্ষা মানে কাদের বিশেষ শিক্ষা? দেখা যাচ্ছে যে আমরা দেখবে যে যেকোনো এক্সাম যদি নেওয়া হয় কোনো ক্লাসে, দেখা যাচ্ছে কিছু স্টুডেন্ট আছে, মানে ধরো যদি 100 জন স্টুডেন্ট থাকে, দেখা যায় যে বেশিরভাগ ক্ষেত্রে 50 জন স্টুডেন্ট একই রকম মার্কস পেয়েছে, আবার দেখা যাচ্ছে 25 জন একটু কম, 25 জন একটু বেশি। এটা ধরো মনে করে নাও যে এটা যে 25 হতে হবে তা না, তার থেকে কম বেশি হতে পারে। যাই হোক, একটা অনেকটা অংশ কি হচ্ছে একই রকম নাম্বার পায়, আর তাই সেই যে মানে মিডিয়ামদের থেকে যারা কিনা কম তারা হচ্ছে মাইনাসের দিকে থাকে, আর যারা বেশি তারা প্লাসের দিকে। এই যে ডেভিয়েন্ট, তারা কি ওই মিডিল যারা অংশ আছে তাদের থেকে অনেকটা বিচ্যুতি দিকে আছে। এই সমস্ত স্টুডেন্টদের পড়ানোর ক্ষেত্রে কিন্তু স্পেশাল এডুকেশনের দরকার। মানে কম মেধার স্টুডেন্টদের এবং বেশি মেধার স্টুডেন্টদের কিভাবে পড়ানো যেতে পারে। আর তারপরে কি ইন্টিগ্রেটেড এডুকেশনটা এখানে নিয়ে আসা হয়েছে, মানে যারা কিনা এই সমস্ত কম মেধা বা বেশি মেধার স্টুডেন্ট তাদেরকে একসঙ্গে ইনক্লুসিভ এডুকেশনের মাধ্যমে পড়ানো হচ্ছে। এই যে বিষয়টা, কিভাবে ইনক্লুসিভ এডুকেশন করা যাবে, কিভাবে ইন্টিগ্রেটেড এডুকেশন করা যাবে, কিভাবে স্পেশাল এডুকেশন দেওয়া যাবে, এই সমস্ত বিষয়গুলো কিন্তু আজকাল এডুকেশনের একটা মানে পরিধির মধ্যে চলে এসেছে। দেখো হিস্ট্রিও কিন্তু এডুকেশনের অন্তর্গত, কারণ মানে এডুকেশন প্রসেসটা কিভাবে পরিবর্তিত হচ্ছে, এনশিয়েন্ট পিরিয়ডে কিরকম ছিল, এখন কিরকম আছে, বিভিন্ন পলিসি কিরকম ছিল, কি তাদের এফেক্ট ছিল, এই সমস্ত জিনিসগুলো কিন্তু আমাদের জানার ক্ষেত্রে এডুকেশনের ক্ষেত্রে হিস্ট্রি খুবই দরকার। তাই এটাকে বলা হচ্ছে যে হিস্ট্রি এডুকেশনের এখন একটা পার্ট হয়ে গেছে। দেখো শিক্ষাক্ষেত্রে কিন্তু ফিজিক্যাল সায়েন্স বিষয়টাও খুবই প্রাসঙ্গিক, কারণ যে শিশুকে শিক্ষা দেওয়া হচ্ছে তার কিন্তু শারীরিক যে ডেভেলপমেন্ট, এটা কিন্তু আমাদের জানার দরকার। কারণ কোন স্টেজে কিরকম তাদের মানসিক বিকাশ হচ্ছে সেটাও কিন্তু এর সঙ্গে জড়িত। আর কি কোন স্টেজে কিরকম ভাবে তাদের ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট হচ্ছে, সেই সমস্ত বিষয়গুলো জানতে গেলেও কিন্তু ফিজিক্যাল সায়েন্সের জ্ঞানটা দরকার। এই জন্য ফিজিক্যাল সায়েন্সও এডুকেশনের অন্তর্ভুক্ত। দেখো এডুকেশনের ক্ষেত্রে কিন্তু স্ট্যাটিস্টিক্সকেও নিয়ে আসা হয়েছে। কেন? তার কারণ হলো কোনো স্টুডেন্টকে শিক্ষা দেওয়ার পরে তার যে এক্সাম নেওয়া হলো, তারপর তার যে রেজাল্ট হলো, তার এইবার 100 জনের মধ্যে যদি এক্সামটা নেওয়া হয়, তাহলে তাদের মধ্যে কম্পারিজন করার জন্য কিন্তু স্ট্যাটিস্টিকের দরকার। তারপরে যদি তাদের রেকর্ড রাখতে হয় সেটার জন্য দরকার। সেই এক্সামের ভিত্তিতে, সেই র্যাঙ্কের ভিত্তিতে কার কিরকম গাইডেন্সের দরকার, সেইগুলো কিন্তু স্ট্যাটিস্টিক বুঝিয়ে দেয়। তারপরে কি, যদি কোনো বিভিন্ন ধরনের ক্যারেক্টারিস্টিক, ধরো যদি তার আইকিউ লেভেল কতটা, তার ক্রিয়েটিভ লেভেল কতটা, তার ইকিউ লেভেল কতটা, এই সমস্ত কিছু মাপতে গেলেও কিন্তু স্ট্যাটিস্টিক্সের জ্ঞানটা এডুকেশনের ক্ষেত্রে ইম্পর্টেন্ট। এই জন্য কিন্তু এডুকেশনকে স্ট্যাটিস্টিক্সের মধ্যে নিয়ে আসা হয়েছে। তাহলে আজকে আমরা জানলাম যে এডুকেশনের পরিধি কতটা বিস্তৃত। দেখো এডুকেশন কিন্তু পুরো জীবন যতটা বিস্তৃত, এডুকেশনও ততটা বিস্তৃত। এই কয়েকটা মানে ডিসিপ্লিন এর সঙ্গে এর মধ্যে অন্তর্ভুক্ত আমি দেখালাম, কিন্তু এর থেকে আরো অনেক অনেক বিষয় আছে এর মধ্যে অন্তর্ভুক্ত। কারণ এক জায়গায় অনেক মানে পুরো জীবনকে একটা স্লাইডের মধ্যে আমরা আবদ্ধ করতে পারবো না। তাই জন্য দেখা যাচ্ছে যে এর অনেক পরিধি আছে, অনেক এর সঙ্গে রিলেটেড আছে। জীবনের সঙ্গে যা যা দরকার হয় সমস্ত রকমের বিষয়গুলোই কিন্তু এর মধ্যে ইনক্লুডেড। তবু আজকে যেগুলো জেনেছি, যেমন হচ্ছে ধরো ফিলোসফি আছে, সোশিওলজি আছে, তারপর সাইকোলজি আছে, স্ট্যাটিস্টিক আছে, অ্যাডমিনিস্ট্রেশন আছে, মেজারমেন্ট আছে, এই সমস্ত বিষয়গুলোকে একসঙ্গে নিয়ে এডুকেশন আজকে হয়ে গেছে মাল্টিডিসিপ্লিনারি একটা সাবজেক্ট। যাই হোক, আমরা জানতে পারলাম যে স্কোপ অফ এডুকেশন বলতে কি বোঝায় এবং কিভাবে তার মানে এডুকেশন কতটা ফাস্ট, এটা আমরা আজকে মোটামুটি বুঝতে পেরেছি। যাই হোক, এই বিষয়ে যদি আর কিছু জানতে ইচ্ছে হয় তাহলে তোমরা আমাকে কমেন্ট বক্সে জানাও। আজকে এই পর্যন্তই। থ্যাংক ইউ।